সন্ধি। তাহলে সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন। ধ্বনির মিলন খুব গুরুত্বপূর্ণ কথা। সন্ধি কি? সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন। আবার এটা দুটি বর্ণের মিলনও হতে পারে। বর্ণের মিলন দুটি রাইট। তবে যদি অপশনে ধ্বনি থাকে তাহলে বর্ণ হবে না, আর যদি ধ্বনি না থাকে তাহলে বর্ণ হবে। তাহলে সন্ধি কি? সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলন। ধ্বনি জিনিসটা কি? ধ্বনি হচ্ছে মুখে উচ্চারিত আওয়াজটাই হচ্ছে ধ্বনি, আর ধ্বনিটা যখন আমরা লিখব তখন হয়ে যাবে বর্ণ। যেমন ক, এটা আমরা লিখছি, এটা হয়ে গেছে এখন বর্ণ। ক যখন আমরা মুখে উচ্চারণ করব সেটা হচ্ছে আমাদের ধ্বনি। যেহেতু সন্ধি মুখের বিষয়, অর্থাৎ সেহেতু আমরা ধ্বনির মিলনই বলবো। তাহলে ধ্বনি মিলনও হচ্ছে সন্ধি, আবার বর্ণের মিলনও হচ্ছে সন্ধি। কারণ এই যে ক উচ্চারণ করলাম, ক উচ্চারণ করলে হয়ে যায় ধ্বনি, লেখে হচ্ছে বর্ণ। এই কারণে দুইটাই রাইট, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে বেশি ধ্বনির মিলন। আচ্ছা, এখন দুটি ধ্বনির যে মিলন হবে বা দুটি বর্ণের যে মিলন হবে, সেই বর্ণ দুটি কীভাবে মিলন হবে? সন্ধি তো একটা প্রসেসের মাধ্যমে মিলন হবে। আমরা যদি কারোর সাথে সম্পর্ক করি, ধরেন আমরা কারো যদি সাথে কোনো ব্যবসার সন্ধি করতে চাই, তাহলে কিছু তো একটা আমাদের কন্ট্যাক্ট থাকে যে দুইজনে কত টাকা দিবে, তাও কিসের ব্যবসা করবে, ঠিক না? বিষয়টা এরকম। তো ঠিক সন্ধিরও কিছু রুলস আছে, নিয়ম আছে, যে নিয়ম মেনেই ওরা মিলনটা হবে। তো মিলনটা হচ্ছে দুইটা পথ, একটা হচ্ছে আদিপথ, একটা হচ্ছে পরপথ, অর্থাৎ একটা পূর্বপথ, হুম, আরেকটা হচ্ছে পরপথ। পরপথ, তাহলে পূর্বপদ এবং পরপদ, এই পূর্বপদ এবং পরপদের, এই পূর্বপদের হবে শেষ বর্ণ, শেষ বর্ণ, এবং পরপদের হচ্ছে আদি বর্ণ। এই জন্য বলা হয় যে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে। কিভাবে একটু বুঝিয়ে দিই আমি, তাহলে হবে। যেমন যদি বলি বিদ্যালয়, বিদ্যা এটা একটা পূর্বপদ, আর আলয়টা হচ্ছে কি? পরপদ। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পূর্বপদের শেষ বর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিদ্যা এর শেষ বর্ণ কিন্তু আ আছে। ওকে, শেষ বর্ণ আ, আমরা এখানে আর লিখলাম। আচ্ছা, পরপদের আদি বর্ণ মানে প্রথম বর্ণ, তাহলে আলয়ের প্রথম বর্ণ হচ্ছে আ। তাহলে রুল বলে যে দুইটা আ যদি পাশাপাশি থাকে, তাহলে দুইটা আর সাথে থাকলে তো উচ্চারণটা আমাদের হয়ে যায় বিদ্যা আলয়, বিদ্যা আলয় হয়ে যায়। এই জন্য দুইটা এই ধ্বনি বা বর্ণ কী হয়ে যায়? একটা বর্ণে বা একটা ধ্বনিতে রূপান্তরিত হয়। তখন হয়েছে বিদ্যা আলয় না হয়ে হয় বিদ্যালয়। স্মার্ট হয়ে যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে টোটাল বিষয়টা যদি আবার বলি আমরা, যে সন্ধি কি? সন্ধি শব্দের অর্থ মিলন। এক কথায় আছে সন্ধি শব্দের অর্থ মিলন। এখন প্রশ্ন হচ্ছে কিসের মিলন হয়? তখন বলবেন যে ধ্বনির মিলন হয়। অপশনে যদি ধ্বনি না থাকে তখন বলবেন যে বর্ণের মিলন হয়। এখন কয়টা বর্ণের মিলন হয়? দুটি বর্ণের বা দুটি ধ্বনির মিলন হয়। সেই দুটি বর্ণ কীভাবে মিলন হয়? তখন আমরা বলতেছি দুইটা পদ থাকবে, একটা পূর্বপদ একটা পরপদ। পূর্বপদের শেষ বর্ণ হবে আর পরপদের আদি বর্ণ হবে। তাহলে আমরা দেখলাম বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। তো এটা কীভাবে হলো? যে শেষ বর্ণ হচ্ছে আ, পূর্বপদের এই যে শেষ বর্ণ আ, আর পরপদের আদি বর্ণ আ, এই আ মিলে হইল আ, তাহলে বিদ্যালয়। কিন্তু এইভাবে আমরা শিখতে চাই না, আমরা জাস্ট একটা প্রাচীন গতানুগতিক যে ধারা সেটা আমরা আলোচনা করলাম। আচ্ছা, মারুফ বলছে স্যার বিগত সব ক্লাস প্রথম থেকে কোথায় পাবো? কেন, গ্রুপে পাবেন, গ্রুপে প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ক্লাসগুলো রয়েছে আমাদের। আচ্ছা, যাই হোক, তাহলে আপনারা এতটুকু মনে হয় সবাই বুঝতে পেরেছেন। তবে আমরা এইভাবে শিখতে চাই না। আমরা কিভাবে শিখতে চাই? আমরা সেটা পরে আসতেছি, আমরা কিভাবে শিখতে চাই। তাহলে আমরা যতটুকু বিষয় আলোচনা করছি, এতটুকু আলোচনা থেকে আমরা এমসিকিউগুলো দেখি তো, যে বিভিন্ন পরীক্ষায় যে এমসিকিউগুলো এসেছে সেগুলো আমরা চেষ্টা করি সেগুলোর সমাধান করার। আচ্ছা, দেখি। তাহলে আমরা সরাসরি চলে গেলাম আমাদের মাতৃভাষা বইটি। যার হাতে আমাদের বইটি নাই সে অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। আমরা 99 নাম্বার পৃষ্ঠাটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে এটা হচ্ছে আমাদের মাতৃভাষা বইয়ের, এই যে আমাদের অসাধারণ একটা মাতৃভাষা বই, কোড, কৌশল, ছবি এবং ছন্দ দিয়ে সাজানো, 4টা পদ্ধতি সাজানো, এবং প্রচুর পরিমাণ এমসিকিউ। ওই যে বললাম যে আমরা এখানে 311টি প্রশ্নের সমাধান করব। তার প্রথম প্রশ্নটি হচ্ছে, দেখুন, 1 নাম্বার, পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কি বলে? আমরা কিছুক্ষণ আগে শিখে ফেলছি যে ধ্বনির মিলন মানেই হচ্ছে সন্ধি। তাহলে এটা হচ্ছে সন্ধি। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। তাহলে পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কি বলা হয়? সন্ধি বলা হয়। তারপর বলতেছে 2 নম্বর প্রশ্ন বলতেছে যে 2 নম্বর প্রশ্ন বলতেছে কি বলতেছে? 2 নম্বর প্রশ্ন বলতেছে যে
সন্ধির সংজ্ঞাটি কী? এটা জনপ্রশাসন মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা 2015 সালে এই প্রশ্নটি এসেছে যে সন্ধির সংজ্ঞা কী। তাহলে সংজ্ঞা দেখি। পদে পদে মিলনকে অবশ্যই না, উপসর্গের শব্দের মিল অবশ্যই না, শব্দে শব্দের মিলন এটাও না। আমরা জানি ধ্বনিতে ধ্বনিতে মিলন, সেটাই হচ্ছে আমাদের সন্ধি। সন্ধি মানেই ধ্বনি, আর ধ্বনি অপশনে না থাকলে আমরা বলছি বর্ণ। যতক্ষণ পর্যন্ত ধ্বনি আছে ততক্ষণ পর্যন্ত আমরা বর্ণকে দেখব না। আশা করি আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে। সন্ধিতে কিসের মিলন হয়? এখানে দেখুন, এখানে খ নাম্বার আছে বর্ণের, আর গ নাম্বার আছে ধ্বনি। আমরা জানি ধ্বনির অপশনে থাকলে ধ্বনিই হবে, বর্ণ হবে না। তবে বর্ণ যদি তখন হবে যখন ধ্বনি থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন। এবং মাতৃভাষা বইটিতে আমরা লিখিয়ে দিয়েছি যে অপশনে যদি ধ্বনি না থাকে তবে বর্ণ দাগাতে হবে। আশা করি সবাই কি আমরা 3 নম্বর প্রশ্নেরও সমাধান করতে পেরেছি। প্রশ্ন নম্বর 4, ব্যাকরণের সন্ধি শব্দের অর্থ, অর্থাৎ সন্ধির শব্দের অর্থটা কি? আমরা জানি সন্ধি শব্দের অর্থ মিলন, অর্থাৎ এরা মিলন ঘটায়। কার মিলন ঘটায়? পূর্বপদ এবং পরপদের দুটি বর্ণের, পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের কি প্রথম বর্ণ। যেমন হিম যোগ আলয়, হিম যোগ আলয়, হিম যোগ আলয় হিমালয়। তাহলে এই যে হিমালয় হইল কিভাবে? এই যে পূর্বপদের অ আছে আর এই পরপদের আ আছে, অর্থাৎ এই পাশাপাশি দুটি বর্ণ। যেহেতু এর শেষ এবং এর প্রথম, তাহলে তো অবশ্যই দুইটা পাশাপাশি হবে না, যার শেষ আর পরপদের প্রথম, তাহলে দুইটাই পাশাপাশি আছে। এই জন্য পাশাপাশি দুটি ধ্বনির মিলনকেও সন্ধি বলে, অথবা পূর্বপদের শেষ বর্ণ এবং পরপদের আদি ধ্বনির মিলনকেও কি সন্ধি বলে। যেভাবে হোক না কেন সংখ্যাটা তো তাই হচ্ছে, ঠিক না? এই পাশাপাশিই তো হচ্ছে, শেষ বর্ণ এবং আদি বর্ণ দুইটা বর্ণ মিলালে তো পাশাপাশিই হচ্ছে এরা। ওকে, আচ্ছা। সন্ধি শব্দের অর্থ কি? আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। এটা 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুলে আসছে প্রশ্নটি, এবং এই প্রশ্নটি একই সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। অর্থাৎ তাহলে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশ্ন এবং আমাদের যে চাকরি প্রশ্ন, এগুলো প্রায় একই ধরনের আসে। আপনার প্রস্তুতি যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি 2 ধরনের প্রশ্ন সমাধান করে নেবেন, তাহলে আশা করি যে কোনো প্রশ্নের সমাধান আপনি পারবেন। তাহলে এই 18তম শিক্ষক নিবন্ধন কিন্তু এটা আমাদের এই 24 সালে এই পরীক্ষাটা হয়েছে। তাহলে এখানে এই প্রশ্নটা এসেছে সন্ধি শব্দের অর্থ কী? তাহলে এটা হচ্ছে মিলন। আচ্ছা, তাহলে যাই হোক, তাহলে আমরা শিখে ফেললাম যে পরস্পর পাশাপাশি ধ্বনির মিলনকে সন্ধি বলে, এটা আমরা শিখে ফেলছি। সন্ধি শব্দের অর্থ মিলন, চুক্তি, ঐক্য। কারণ মিলন কার সাথে হয়? যার সাথে আমাদের চুক্তি হয়। চুক্তি কার সাথে হয়? যার সাথে আমাদের ঐক্য হয়। ঐক্য না থাকলে আমাদের চুক্তি হবে না, আর চুক্তির মাধ্যমে আমাদের কি আসে? মিলন আসে। আচ্ছা, বিয়েও তো একটা চুক্তি, হয় না? যে কাবিননামা হয়, যার মাধ্যমে আমাদের মিলন ঘটে, ঠিক না? তাহলে প্রথমে ঐক্য হয়, ঐক্যর পরে চুক্তি হয়, চুক্তির পরে মিলন হয়। সন্ধির বিপরীত অর্থ হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ। চমৎকার একটা তথ্য যে সন্ধির শব্দের বিপরীত অর্থ কী? সন্ধির ব্যাকরণের কথা আলোচিত হয় ধ্বনিতত্ত্বে। কেন ধ্বনিতত্ত্বে? কারণ ধ্বনির তো মিলন করে, ধ্বনির মিলন করে। তাহলে ধ্বনি যদি মিলন করে তাহলে ধ্বনিতত্ত্বেই তো আলোচনা হবে। যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেই বিষয়টাই তো সেখানে আলোচিত হবে, ঠিক না? যদি শব্দ নিয়ে আলোচনা হয় তাহলে শব্দতত্ত্বে আলোচিত হবে, বাক্য নিয়ে আলোচনা হলে বাক্যতত্ত্বে আলোচিত হবে। যেহেতু সন্ধি, দেখলাম যে সন্ধি শব্দতত্ত্ব মিলন, আর কিসে মিলন করে? ধ্বনির মিলন করে, তাহলে তো ধ্বনিতত্ত্বেই আলোচিত হবে। আশা করি এই 4টি ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, এবং এই ইনফরমেশন দিয়ে আমরা কিন্তু মোটামুটি 6টি প্রশ্নের সমাধান করলাম। সন্ধির বিপরীত অর্থ কি? আমরা কিছুক্ষণ আগে শিখলাম যে সন্ধি সব বিপরীত অর্থ হচ্ছে বিগ্রহ। সন্ধির ব্যাকরণে কোথায় আলোচিত হয়? আমরা জানি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, কিছুক্ষণ আগে আলোচনা করছি। আশা করি মনে হয় এই 7টি প্রশ্নের সমাধান সবাই করতে পেরেছেন। দেখুন, এটা 18তম বিশেষ পরীক্ষা আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে যে সন্ধি ব্যাকরণে কোথায় আলোচিত হয়। যেহেতু সন্ধি ধ্বনি নিয়ে আলোচিত হয়, ধ্বনির মিলন ঘটায়। সন্ধি মানেই মিলন, মিলন মানেই কার মিলন? ধ্বনির মিলন। ধ্বনির মিলনের কারণে এটা ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আশা করি আমরা 7টি প্রশ্নের সমাধান করতে পেরেছি। আশা করি এই 7টি প্রশ্নের সমাধান মনে হয় সবাই বুঝতে পেরেছেন। যারা যারা বুঝতে পারেননি তারা কমেন্টে লিখতে পারেন যে এই জায়গাটা আমরা বুঝতে পারেননি। আচ্ছা, তবে আমরা কি বলছিলাম? আমরা কিন্তু বলছিলাম যে আমরা কিন্তু মুখস্থ করতে চাই না। আমরা মুখস্থ করতে চাই না। আমরা কৌশল দিয়ে শিখতে চাই। সেই কৌশলগুলো আমরা শিখবো অবশ্যই। সেই কৌশলগুলো, তবে
তবে আমরা যে বিষয়টা গুরুত্ব দিব যে মুখস্থ একটু বাইরে আসবো, হ্যাঁ, মুখস্থ করার বাইরে আসবো। আচ্ছা, তারপরে যে প্রশ্ন আছে এগুলো দেখেন, একটু আমরা রিডিং পড়ে নিই, একবার রিডিং পড়লে হবে। সন্ধির উদ্দেশ্য, প্রত্যেকটা টপিকের একটা উদ্দেশ্য থাকে না? সমাসের একটা উদ্দেশ্য থাকে। প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের একটা করে উদ্দেশ্য থাকে। তাহলে দেখেন সন্ধির উদ্দেশ্য, উচ্চারণের সহজ প্রবণতা। কারণ হ্যাঁ, আমরা দেখতেছি যে না, উচ্চারণের সহজ প্রবণতা আছেই। কেমন দেখেন, আমরা যদি বলতাম দেখেন হিম যোগ আলয়, তাহলে আমরা এই কথাটা শুনতে ভালো লাগতেছে, হিম যোগ আলয় শুনতে ভালো লাগতেছে না হিমালয় শুনতে ভালো লাগতেছে? বলেন তো। হিমালয় শুনতে ভালো লাগতেছে, ঠিক না? যদি বলি বিদ্যা যোগ আলয়, এই কথাটা শুনতে ভালো লাগতেছে না বিদ্যালয় শুনতে ভালো লাগতেছে? অবশ্যই যে কেউ বলবে যে স্যার এটা বিদ্যালয় শুনতে ভালো লাগতেছে, স্মার্ট। আর যদি সন্ধিটার মিলন না হইতো, আর যদি না হইতো, তাহলে কিন্তু আমাদের এইভাবে বলতে হইতো বিদ্যা আলয়, বিদ্যা আলয়, ঠিক না? বিদ্যা আলয়। কিন্তু আমরা এই দুইটা আয়ের একসাথে করার কারণে আমরা কি করতেছি, বিদ্যালয়। তাহলে সহজ হয়ে গেল, তো উচ্চারণে সহজ। তারপর ধ্বনিগত মাধুর্য সম্পাদন, অবশ্যই একটা মাধুর্য, একটা সৌন্দর্য আসতেছে। না হলে তো আমরা অনেকটা তোতলার মতো কথা বলতাম। তোতলার মতো না, বিদ্যালয়, বিদ্যালয়, তাহলে একটা তোতলার মতো হয়ে যেতাম। তাহলে ধ্বনিগত একটা মাধুর্য আমাদের চলে আসলো। আর ভাষাকে সংক্ষিপ্ত করে, চমৎকার। ভাষাকে তো অবশ্যই সংক্ষিপ্ত করতেছে। বিদ্যা আলয়, দুইটা পদ ছিল, দুইটা পদকে একটা পদে পরিণত করলো, ঠিক না? তাহলে চমৎকার ভাবে আমরা ভাষাকে সংক্ষিপ্ত করে দেখালাম, দুইটা পদকে একটা পদে আমরা যুক্ত করতে পারছি। তারপর একটা রহস্য বিষয় রয়েছে, হ্যাঁ, এটা কিন্তু অসাধারণ। আমরা এই মাতৃভাষা বইটি সাজিয়েছি, দেখুন প্রত্যেকটা পৃষ্ঠার যে চমৎকার বিশ্লেষণ। আমরা এই যে 99 নম্বর পৃষ্ঠাটা কিন্তু শেষ করলাম। তারপরে যে 100 নম্বর পৃষ্ঠায় এখন আমরা আলোচনা করব। সন্ধি শব্দটি প্রত্যয় কীট প্রত্যয় সাধিত শব্দ, সম যোগ ধা যোগ রস্বই। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ ধি, অর্থাৎ এটা কীট প্রত্যয় সাধিত শব্দ এবং সন্ধি শব্দটা কি ব্যঞ্জন সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে চমৎকার একটা রহস্য না? যেটা আবার কীট প্রত্যয়ের মাধ্যমে গঠিত, আবার সন্ধি বিচ্ছেদে সন্ধি বিচ্ছেদ হয়। হ্যাঁ, তাহলে চমৎকার দুইটা তথ্য আমরা শিখে ফেলাম। তাহলে সন্ধি কী জাত শব্দ, প্রত্যয় জাত শব্দ। সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ কি, সমযোগ ধি। তাহলে আশা করি দুইটা তথ্য আমরা খুব ভালোভাবে মনে রাখবো। আচ্ছা, হাফেজ সাহেব বলতেছে স্যার সমাস কোথায় আলোচিত হয়? সমাস, সমাস মানে সংক্ষেপণ, সমাস পদের সংক্ষেপণ করে, এই জন্য সেটা পদতত্ত্বে আলোচিত হবে। যেহেতু আজকে আমাদের সমাসের আলোচনা নয়, তারপরও আপনি যেহেতু জানতে চেয়েছেন আমি বললাম আর কি। আচ্ছা, সন্ধির প্রধান সুবিধা কি? উচ্চারণের সুবিধা। আমরা কিছুক্ষণে আগে শিখলাম যে লেখার সুবিধা নয়, শোনার সুবিধা নয়, পড়ার সুবিধা নয়, উচ্চারণের সুবিধা। কারণ উচ্চারণ মানেই তো ধ্বনিতত্ত্বে আলোচিত বিষয়, ঠিক না? আচ্ছা, উচ্চারণের সুবিধা হলো ধ্বনি মাধুর্যতা থাকে না, সেখানে কি করতে নেই, সেখানে সন্ধি করতে নেই। আচ্ছা, সন্ধির প্রধান কাজ কি? আমরা জানি যে এটা ধ্বনির বিষয় হবে, অর্থের বিষয় নয়, পদের বিষয় নয়, বাক্যের বিষয় নয়, ধ্বনির বিষয়। আচ্ছা, কোন বাংলা পদের সন্ধি হয় না? খুব চমৎকার একটা প্রশ্ন। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় 6-7 আসছে এবং গণপূর্ত অধিদপ্তর প্রকৌশলী এই পরীক্ষায় 2001 সালে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, বেশিরভাগ বইয়ে এটা দেখানো হচ্ছে যে অব্যয়ের হয় না, কিন্তু এটা পূর্ণাঙ্গভাবে নয়। দেখুন কিভাবে নয়, আমরা যদি একটু বিশ্লেষণ দেখি তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন। ক্লিয়ার হয়ে যাবেন। আমরা একটু মনোযোগ দিই, এখানে একটু মনোযোগ দিই এবং আমরা একটু একটু কালারিং করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আচ্ছা, আমরা একটু কালার করে নিই এবং বোল্ড করে নিই, তাহলে আমরা বুঝতে আমাদের সুবিধা হবে। আচ্ছা দেখুন, এই প্রশ্নটার সমাধান আমরা দিচ্ছি কিভাবে। না, লিটু সাহেব আপনি তো নোটিশ দিয়েই বন্ধ দিয়েছিলাম। হ্যাঁ, নোটিশ দিয়ে বন্ধ দিয়েছিলাম। আমি একটু গ্রামের বাসায় গেছিলাম, তারপর একটু অসুস্থ হয়ে গেছি গ্রামের বাসায় গিয়ে, এই কারণে রবিবার পর্যন্ত বন্ধই ছিল, আর অতিরিক্তভাবে 2 দিন আরও বন্ধ হলো বেশি অসুস্থ হওয়ার কারণে। আচ্ছা যাই হোক, আমরা 11 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। হুম দেখুন, আমরা চমৎকারভাবে আমরা দেখি যে
কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না? হুম আচ্ছা, তাহলে দেখুন আমরা বিশেষের সন্ধি বিচ্ছেদ হয় দেখেন, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, বিদ্যা একটা বিশেষ্য পদ, আলয় একটা বিশেষ্য পদ, তার মানে বিশেষ্য পদের সন্ধি বিচ্ছেদ হচ্ছে। অতি যোগ অধিক, অতি একটা হচ্ছে বিশেষণ পদ, অধিক একটা বিশেষণ পদ, তার মানে বিশেষণ পদেরও সন্ধি বিচ্ছেদ হচ্ছে। সর্বনাম পর পর পরস্পর, অব্যয় কিম যোগ বা কিংবা, তার মানে অব্যয়েরও সন্ধি বিচ্ছেদ হয়। তার মানে কি হচ্ছে, তার মানে বিশেষের সন্ধি বিচ্ছেদ হয়, হ্যাঁ, বিশেষণের সন্ধি বিচ্ছেদ হয়, সর্বনাম পদের সন্ধি বিচ্ছেদ হয় এবং অব্যয়ের সন্ধি বিচ্ছেদ হয়। দেখেন আমরা বিদ্যা, বিদ্যা একটা কি বিশেষ্য পদ, আলোয় একটা বিশেষ্য পদ যেহেতু নাম, হ্যাঁ, বিশেষণ অতি অধিক এগুলো বিশেষণ পদ, তার মানে বিশেষ্যর সন্ধি বিচ্ছেদ হচ্ছে, বিশেষণের হচ্ছে, সর্বনামের হচ্ছে এবং অব্যয়ের হচ্ছে, তার মানে ক্রিয়ার পদের হয় না, ক্রিয়ার পদের হয় না। তবে মনে রাখতে হবে ক্রিয়াপদে যদি অপশনে না থাকে সেক্ষেত্রে আপনি অব্যয় দাগাইতে পাবেন। ওই একই আপনারা কিছুক্ষণ আগে আমরা শিখলাম না যে কি শিখলাম, আমরা শিখলাম যে ধ্বনি না বর্ণের সন্ধি হয়, তা আমরা জানি ধ্বনিরও হয় সন্ধিরও হয়। অপশনে যদি ধ্বনি থাকে তাহলে সন্ধি হবে না। ঠিক একইভাবে এই কেসটা, হ্যাঁ, অব্যয় যদি এবং ক্রিয়াপদ দুইটাই যদি থাকে তাহলে আপনি ক্রিয়াপদটা দাগাবেন, যদি ক্রিয়াপদ না থাকে সেক্ষেত্রে আপনি অব্যয়ের সন্ধি হয় না, এটা মাথায় রাখবেন। কারণ এটার একটা ব্যাখ্যা আছে, হ্যাঁ, ওই ব্যাখ্যাটা একটু জটিলতা আছে, আপাতত আপনার মনে রাখেন, এইভাবেই মনে রাখেন তাহলেই হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টোটাল এইখানেই ক্লাস করতে হবে, হ্যাঁ, এখানে আপনি ক্লাস করবেন। আমি আপনাকে, যেহেতু আপনি অ্যাডমিশন পরীক্ষা দিবেন, আমি চাইছিলাম যে আপনাকে কিছু অংশ আমি দ্রুত শিখিয়ে দেব, কিন্তু আপনাকে আলাদা গ্রুপ করে আমি প্রথম থেকেই পড়াবো না, বুঝতে পেরেছেন কি? আমি আপনাকে একটা গ্রুপ করে আপনাকে যে কোনো সময় পড়িয়ে দিব, যে বিষয়গুলো অ্যাডমিশন টেস্টের জন্য আলাদা করে পড়তে হয়। এরা তো প্রত্যেকেই আমার জবের ব্যাচ, হ্যাঁ, জবের স্টুডেন্ট। আমাদের এখানে যে যে গ্রুপটাতে আছে প্রায় 544 জন, 45 জন, 445 জন, 50 জন এরকম। তো এরা কিন্তু প্রত্যেকেই হচ্ছে আমাদের জব ব্যাচের। আপনি শুধু এককভাবে ভর্তি হয়েছেন, এই কারণে আপনার সুবিধার কারণে আপনার পরীক্ষা যেহেতু তাড়াতাড়ি শেষ হবে, শুরু হবে, এই কারণে আমি আপনাকে আলাদা করে পড়াইতে চাইছি, কিন্তু আপনাকে এখানেই করতে হবে। এটা আমি সুবিধা মতো করে আপনাকে করে নেব। আচ্ছা, তাহলে ঠিক আছে, এতটুকু মানে বুঝতে পেরেছেন। তাহলে আসুন আমাদের আমরা এমসিকিউগুলো সমাধান করে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা দেখি সন্ধি। এই প্রশ্নটা খুবই আসে, খুবই প্রবলেমের মধ্যে একটা প্রশ্ন, যেমন বলে যে সন্ধি কত প্রকার। তাহলে অনেকে মনে করে সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি, কিন্তু না, এটা ভুল। তাহলে এই যে আমরা এই বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করি, তাহলে আপনারা এই 4টা প্রশ্ন তখন পারবেন। 6টা প্রশ্ন আছে এখানে, 1 2 3 4 5টা প্রশ্ন আছে। এই 5টা প্রশ্নের সমাধান আমরা করে দিব। তার আগে আমরা একটু এখানে দেখে নিই, আমরা একটু বোল করে নেই, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। আচ্ছা, দেখুন, সন্ধি যদি আসে, সন্ধি কত প্রকার কোনো ভাগ যদি না বলে, তাহলে সরাসরি বলবেন যে সন্ধি 3 প্রকার। কি কি? একটা হচ্ছে খাঁটি বাংলা সন্ধি, তৎসম বা সংস্কৃত সন্ধি, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। যদি কোনো কারণ ছাড়া বলে, মানে তারপর যদি বলে খাঁটি বাংলা সন্ধি কত প্রকার, তখন বলবেন যে 2 প্রকার। খাঁটি বাংলা হচ্ছে 2 প্রকার, একটা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এখানে বিসর্গ সন্ধি নাই। আর তৎসমের মধ্যে আবার আছে কি স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তার মানে প্রশ্ন দেখেন কতভাবে আসতে পারে। যদি বলে খাঁটি বাংলা সন্ধি কত প্রকার, তাহলে বলবেন 2 প্রকার। ঠিক আছে, খাঁটি বাংলা সন্ধি কত প্রকার, 2 প্রকার। খ মনে রাখবেন, খ হচ্ছে 2 নম্বর বর্ণ, ক খ, এই জন্য মনে রাখবেন খাঁটি বাংলা, খাঁটি কথাটা মনে রাখলে মনে রাখবেন 2 প্রকার। তৎসম যদি বলে, তৎসম ত, ত দেখতে 3-এর মতো, এই জন্য তৎসম হচ্ছে 3 প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। হুম আর যদি শুধু বলে সন্ধি কত প্রকার, তাহলে মনে রাখবেন যে তাহলে 3 প্রকারের কথা বলছে, খাঁটি বাংলা, তৎসম এবং বিসর্গ সন্ধি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সন্ধি কত প্রকার? 3 প্রকার। খাঁটি বাংলা এই বলছে, খাঁটি মানে খ, খ মানে 2, 2 প্রকার, কোথায় 2 যে, হ্যাঁ। তারপর সংস্কৃত বা তৎসম, তৎসম মানে 3, স দিয়ে যদি বলে স কয়টা, স 3টা, তাহলে বর্ষ মূর্ধন্য স, দন্ত্য স। তৎসম ত, ত মানে 3, তাহলে 3 কোথায় 3 আছে, এই যে 3। খাঁটি বাংলা সন্ধি নেই, কি নেই? বিসর্গ সন্ধি নেই। আমরা কিছুক্ষণ আগে শিখছি যে খাঁটিতে শুধু কি আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আছে, এখানে বিসর্গ সন্ধি নেই। আচ্ছা, তারপরে নিচের কোনটির ক্ষেত্রে সন্ধি করা অনুচিত? বাংলা শব্দের সাথে সংস্কৃত, অর্থাৎ বাংলা হলে বাংলা হবে, তৎসম হলে তৎসম হবে, দুইটা একসাথে হবে না। এবার আমরা সরাসরি
সন্ধির এমন কিছু কৌশল আলোচনা করব যে কৌশলগুলো আপনার মানে খুবই খুবই আপনার জন্য প্রয়োজন, এবং আপনাকে মুখস্থ প্রায় করতেই হবে না যদি আপনি শব্দের অর্থগুলো জানেন। যেমন দেখুন, আমরা প্রথমে একটা শিখতে চাই যে রাবণারী। আচ্ছা বলুন তো রাবণারী মানে কি? একটু সবাই লিখুন তো, রাবণারী শব্দের অর্থ কী? একটু কমেন্টে লিখুন, হ্যাঁ একটু কমেন্টে লিখুন রাবণারী শব্দের অর্থ কী। আমি সবারই কমেন্ট দেখতে চাই, রাবণারী শব্দের অর্থ কী তো লিখুন রাবণারী শব্দের অর্থ কী। হ্যাঁ, আমরা সন্ধির যে রুলের মাধ্যমে আমরা লিখি, হ্যাঁ সেটা দেখুন সন্ধি আমরা কিভাবে আমরা শিখি আর কি। হ্যাঁ, আমাদের সন্ধিতে বলা রুলটা হচ্ছে আমাদের এরকম যে কোথাও যদি আ থাকে, হ্যাঁ অর্থাৎ অ প্লাস অ মিলে কি হয়, আ হয়। তো এটা আমরা শিখতে চাই না, এটা আমাদের খুবই ভোগান্তির মধ্যে ফেলাবে যে অ অথবা অ মিলে কি হয়। এটা হচ্ছে আমাদের রুল, এটা হচ্ছে রুল যে অ মিলে অ কি হয়, অ মিলে আ হয়, কিন্তু আমরা এটা শিখতে চাই না। আমরা শিখব তার চেয়ে এইভাবে যে তার চেয়ে আমরা লিখবো এইভাবে যে দেখুন এই যে যেমন দেখছেন জানি না, হ্যাঁ মিরাজ সাহেব লিখছে, কি একটা লেখার চেষ্টা করছে রিয়েল সাহেব, আচ্ছা যাই হোক লিখছে, আমি ব্যাখ্যা দিচ্ছি এবং খুব ভালো লাগবে। হ্যাঁ, হ্যাঁ পড়াশোনা মানেই হচ্ছে মুখস্থ নয়, পড়াশোনা মানেই সূত্র মুখস্থ করা নয়, পড়াশোনা মানে হচ্ছে জ্ঞান অর্জন করা। আর যখন পারফেক্টলি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, তখন আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় খুব সহজ করে প্রশ্নটা আগে আসতে পারবেন। এবং শুধু তাই নয়, আপনার পড়ে মজা লাগবে, সবচেয়ে বড় কথা হচ্ছে পড়ে মজা লাগবে, আনন্দ পাবেন। আচ্ছা, তো যাই হোক আমরা আসি। হ্যাঁ, কমেন্টে খুব একটা কমেন্ট আসে নেই, দুজনে লিখছে, বাকিরা সব চুপচাপ করে বসে আছে। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, তাহলে যাই হোক আমরা এইভাবে শিখতে চাই না, আমরা শিখতে চাই অন্যভাবে। তাহলে আমরা এই রুলটা মুখস্থ করতে চাই না, আমরা শিখতে চাই কোথাও যদি আমরা আ পাই তার পরিবর্তে আমরা কি লিখব, অ অথবা অ লিখব, এইটা আমরা শিখতে চাই। এটাও আমরা শিখতে চাই না, এটাও আমাদের প্রয়োজন নেই। তারপর আমি একটা কৌশল শেখাচ্ছি আর কি। হ্যাঁ, তার মানে দেখেন, তার মানে আমরা কি পাচ্ছি, আ যদি পাই তাহলে অ পাবো। তাহলে আমরা কোথায় আছে, এখানে প্রথমে আ আছে আর শেষে আছে। তাহলে প্রথমে থাকলে তো আমরা জানি সন্ধি মানে হচ্ছে মিলন, এবং দুইটা পূর্ণাঙ্গ পদ হইতে হবে, অর্থাৎ দুইটা শব্দ থাকতে হবে। তাহলে এখানে যদি আমরা ভাঙি তাহলে তো পাবো না কোনো শব্দ, তাহলে মানে আমাদের সবচেয়ে ভালো হয় তাহলে এইখানে ভাঙি, এই আটা। তাহলে এই আটা যদি আমরা ভাঙি তাহলে আ বাদ দিলে আমাদের কী থাকে, রাবণ থাকে। রাবণ কি থাকে, রাবণ। তাহলে রাবণ পাইলাম, রাবণ বানান কিন্তু মধ্যাহ্ন হবে। হ্যাঁ, আর কি থাকলো, তাহলে আমরা যখন রাবণ পেয়েছি তাহলে দেখতে পাচ্ছি শেষ পদে কি আছে, অ আছে। কি আছে, অ। রাবণের অ আছে, রাবণের নয়তে অ। আর কি পাবো আমরা এখানে, যদি অ পেয়েছি তার প্রথমে আমরা কি পাবো, প্রথমে তাহলে অ লিখবে, তা আমরা অ লিখলাম। আর কি থাকলো তাহলে, বৈষ্ণব রয়স্কারেরই। এই হলো আমাদের এটা সন্ধি বিচ্ছেদ। এখন এভাবে পড়লেও কিন্তু আপনি মজা পাবেন না। এইভাবে, হ্যাঁ এভাবে আপনি পড়েও কিন্তু মজা পাবেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি যদি এটার অর্থ জানেন তাহলে কিন্তু আপনি দ্রুত এটা পাবেন। দেখেন এখন কি, এখন আপনাকে যদি আমি বলি তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন তাড়াতাড়ি। দেখেন, রাবণ তো আপনি জানেন রামায়ণের যে গুন্ডা আর কি। হ্যাঁ, যে গুন্ডা, যে আমরা দেখতে পাই সে অন্যায় করে, অহংকার করে, হ্যাঁ এই জন্য তার পতনও হয়ে যায় শেষে, তার 10টা মাথা থাকে। তো এই যে রাবণ, আর ওরি মানে হচ্ছে শত্রু। তাহলে দেখেন ওরি মানে কি, ওরি মানে হচ্ছে শত্রু। আর রাবণ তো রাবণ হচ্ছে লঙ্কার কি রাজা। হুম তাহলে আপনি এখানে কি শিখলেন, তার মানে আপনি যদি এটা জানতেন যে রাবণ এবং ওরি, তাহলে রাবণের কি, রাবণের শত্রু। তাহলে রাবণারী মানে হচ্ছে রাবণের শত্রু। আচ্ছা, রাবণের শত্রু। তাহলে আমি বলছিলাম রাবণারী মানে কি, আপনারা কিন্তু কেউ এর ব্যাখ্যা দেননি। হুম কেউ এর ব্যাখ্যা দেননি। কেউ যদি জানতো যে হ্যাঁ এটা
ভেঙে ভেঙে যদি বিশ্লেষণ করার তার সুযোগ থাকতো তাহলে সে বুঝতো। তাহলে এখানে কী শিখলো, সে রাবণ জানলো রাবণকে, যার আরেক নাম হচ্ছে কি দশানন, অর্থাৎ দশানন মানে তার 10টা মুখ রয়েছে, আনন মানে মুখ, আর অরি মানে হচ্ছে শত্রু, অর্থাৎ তাহলে হচ্ছে রাবণের শত্রু। তাহলে কিন্তু আপনাকে আর এই সন্ধি বিচ্ছেদটা তখন আর শত্রু মুখস্থ করতে হয় না, অর্থাৎ রাবণের জায়গায় আপনি রাবণ লিখতেন আর শত্রুর জায়গায় আপনি অরি লিখতেন, তাহলে কিন্তু আপনাকে সন্ধি বিচ্ছেদটা মুখস্থ করতে হলো না। তাহলে আপনার কি লাভ হলো, তাহলে লাভ হলো আপনি রাবণ মানে কি এটা জানতে পারলেন, রাবণ মানে এটা কি জানতে পারলেন, এবং রাবণ অরি মানে শত্রু এটা জানতে পারলেন। আর দুইটার সন্ধি বিচ্ছেদ রাবণ যোগ অরি মিলে রাবণারি যে হয়েছে, তাহলে আপনি দেখেন এখানে এখানে তাহলে মিলে কি হয়েছে, হয়েছে। তাহলে ঠিকই আছে, মিলে হয়েছে, ওই দিক থেকেও আগের উল্লো অনুপাতে হয়েছে, কিন্তু আমরা যদি অর্থ জানি তাহলে অন্য কিছু প্রয়োজনই নেই। তাহলে এতে লাভ কী হলো, তার মানে আমরা শব্দের অর্থ শিখলাম, আর শব্দের অর্থ বেশি শিখলে কী হবে, আপনি তখন সমার্থক শব্দ পাবেন, অথবা পরীক্ষায় আসতে পারে রাবণারি শব্দের অর্থ কী। এখন যদি আমি বলি রাবণের শত্রুকে, বলেন তো রাবণের শত্রু কি, রাবণের শত্রু কিন্তু রাম, রামের শত্রু কি রাম। এবার যদি আমি আপনাকে একটা দেই, আমার মনে হয় এখন আপনি খুব সহজে বের করতে পারবেন। আচ্ছা, এখন বলেন তো, আমি যদি দেই মুরারি, 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 এটার সন্ধি বিচ্ছেদ আপনি করেন, তাহলে কি হবেন, সবাই পারবেন। দেখেন কি পাবেন, এখানে মুরারি বানানে কি আকার আছে, আকার মানে দুইটা হবে, ঠিক না? তাহলে তাহলে আকার পর্যন্ত বাদ দিই, তাহলে আকার পর্যন্ত বাদ দিলে কি থাকে, মুর থাকে, মুর, মুর। আর কি থাকবে, তার মানে আপনি জানেন যে শুরুতে একটা নিতে হবে, আর কি থাকে বর্ষণ্য শেরি। তাহলে অন্তত এটা বুঝতে পারছেন যে এটা কিচ্ছু না, এই মুরের উড়ি মানে মুরের শত্রু, মুরের কি শত্রু। এখন প্রশ্ন হতে পারে যে মুরটাকে, মুর হচ্ছে একটা দৈত্য, যেমন ওই যে রাবণ একটা কি দৈত্য, দৈত্য তো দানব, দৈত্য, সেরকম একজন দৈত্য। তাহলে মনে রাখতে হবে যে এই দৈত্যটা যে আছে আমাদের, এই দৈত্য, এই দৈত্যের শত্রু। তাহলে এই দৈত্যের শত্রু মুর নামক একজন দৈত্য, মুর নামক একজন দৈত্য, এই মুরের মানে যেমন রাবণের শত্রু ছিল রাম, আর এই দৈত্যটার শত্রু ছিল কিন্তু শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে আমরা কি বলি, শ্রীকৃষ্ণকে আমরা বলি বিষ্ণু। বিষ্ণুর আরেকটা অবতার হচ্ছে রাম। এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, মুর যোগ অরি, মুরারি, মুরারি। তাহলে মুরারি, মুরারি কার নাম, মুরারি কিন্তু যদি পরীক্ষায় মুরারি কার নাম, শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে মুরারি। কেন, কেন প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণের আরেক নাম মুরারি কেন, কারণ মুর নামক দৈত্যকে বধ করার কারণে, মুর নামক দৈত্যকে বধ করার কারণে কি নাম হয়, এই শ্রীকৃষ্ণের আরেক নাম মুরারি হয়। আচ্ছা, না রূপক অর্থে ব্যবহার করা হয় না, এগুলো হচ্ছে ধর্মীয় বিষয়। আমি ধর্মীয় বিষয়গুলো নিয়ে কোনো মতামত করতে চাই না। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে এরকম বিষয়গুলো, এরকম বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এরকম। এখন আপনাকে যদি বলি, আমি যদি আপনাকে বলি, এইবার আপনাকে যদি বলি রামারি বলতে দিই, রামারি, এখন আপনি পাবেন না রামারি সব সন্ধি বিচ্ছেদ বের করা, রামারি। আচ্ছা, আবার ভালো করে লিখে দিই। আচ্ছা, এখন দেখেন তো আপনি নিজে পারলেন কিনা, রামারি, রামারি। আপনি এখন সন্ধি বিচ্ছেদটা করে দেখান যে পারেন কিনা। আপনি এটা করে দেখান। আমি এরকম অসংখ্য কৌশল আমরা দিয়েছি আমাদের মাতৃভাষা বইটিতে, এইভাবে মানে আপনাকে মুখস্থ করতেই হবে না। যেমন দেখেন গীতাঞ্জলি, আপনি এটা লেখেন, আমি এটা করতেছি, গীতাঞ্জলি, গীতাঞ্জলি। তাহলে গীতাঞ্জলি আপনারা জানেন যে আকারটা হবে কি, আকারটা হবে এবং তাহলে গীত যোগ অঞ্জলি, গীত যোগ অঞ্জলি, গীতাঞ্জলি। তাহলে অঞ্জলি মানে কি, খুব চমৎকারভাবে আমরা কিন্তু টেকনিকটা দিয়েছি। অঞ্জলি মানে এই তো এখন পারছে, এই যে লিটু সাহেব সঠিক করছে, রিয়েল সাহেব সঠিক করছে, শুভ্র সঠিক করছে, জান্নাত সঠিক করছে। আচ্ছা, ওকে। তাহলে গীত গাইতে গাইতে যে অঞ্জলি দেওয়া হয় সেটাকে বলা হয় গীতাঞ্জলি। গীতাঞ্জলি একটা বিখ্যাত কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের।
যেটা আমরা গীতের মাধ্যমে অঞ্জলি দিই, সেটাই হচ্ছে গীতাঞ্জলি। এইভাবে পুষ্পাঞ্জলি, পুষ্পাঞ্জলি, তাহলে পুষ্পযোগ অঞ্জলি, তাহলে আপনি জানতে পারতেছেন পুষ্প দিয়ে যে অঞ্জলি দেওয়া হয় সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি, আর গান গাইতে গাইতে যে অঞ্জলি দেওয়া হয় সেটা হচ্ছে গীতাঞ্জলি। তাহলে আশা করি এইভাবে আপনাকে প্রত্যেকটা ধরে ধরে পড়ে দিলে তো অনেক সময় লাগবে। আপনি আমাদের মাতৃভাষা বইটি যাদের হাতে রয়েছে, তারা একটু খুলে দেখুন কত নম্বর পৃষ্ঠাটা আছে রয়েছে আমাদের এটা। হ্যাঁ, এই যে দেখুন, এই দেখুন আমাদের 102 নম্বর পৃষ্ঠায় এই কৌশলগুলো রয়েছে। আশা করি 102 নম্বর পৃষ্ঠাটি আপনি বের করুন এবং চমৎকারভাবে এই আলোচনাটি উপভোগ করুন। দেখেন, মুরারি আপনার মনে রাখতে হবে, কোথাও যদি আ পান আপনি, আপনার কা হচ্ছে আটাকে আপনি দুটো অ বানিয়ে ফেলাবেন। তাহলে এখন দেখেন নবান্ন, নবান্ন যখন আপনি করবেন তখন এই আটা তো আপনি বাদ দেবেন, দিয়ে আপনি দুটো অ বানাবেন, এই তো। তাহলে প্রথমে থাকতেছে আটা বাদ দিলে এখানে নব হয়ে গেল, আর থাকলো নয় ন। কিন্তু আমাদের কাজ কি, আকারটাতে দুটো অ হয়েছে, তাহলে এখানে অটা তো আমরা পাইছি বয়ের সাথে অ, কিন্তু এখানে অটা কই, তখন এই অটা আমরা লিখে দিব, তাহলে হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন। এই স্বাধীন, দেখেন এই স্বাধীন পরীক্ষা যে কত আসে তার ঠিক নেই। স্বাধীন, তাহলে আমরা স্বাধীন সন্ধি বিচ্ছেদটা করে ফেলি। দেখুন স্বাধীন, তাহলে স্বাধীন দেখুন, তাহলে এখানে আকারটা কি হবে, আকারটা অঠে দেবো প্রথমে, তাহলে স থাকলো, আর কি থাকলো, ধীন থাকলো। কিন্তু আমাদের কাজ কি, এই একটা অ তো আমাদের প্রথমে লাগবে, কারণ আকার উঠে দিলে তো প্রথম প্রথম পদের শেষ বর্ণে একটা অ থাকবে এবং পরপদের শুরুতে একটা অ থাকবে। তাহলে এখানে ছয়ের বর সাথে তো অ পাচ্ছি আমরা, কিন্তু এখানে অটা কই পেলাম, তাহলে আমাদের দৃশ্যমান করতে হবে। আমরা জানি প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা স্বরবর্ণ থাকে, ক যোগ অ হচ্ছে ক, ক যোগ ও ক, খ, তাহলে খ যোগ অ হচ্ছে কি খ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এইভাবে আপনি অনেকগুলো রুল আছে, এই রুলগুলো আপনি মুখস্থ করার প্রয়োজন নেই, আপনি এইভাবে প্রত্যেকটাই দেখেন, আপনি প্রত্যেকটাই কিন্তু এখন পারবেন। দেখেন আমি প্রত্যেকটাই এইগুলো দেখেন, আপনি নিজে নিজে পড়েন, আমার মনে হয় না যে এগুলো না পড়ার কথা। যেমন পদার্থটা আপনাকে দেখাই, পদার্থ, দেখেন পদার্থ, পদার্থ মানে আমার চেয়ার টেবিল মনে হয়, কিন্তু না, বাংলা ব্যাকরণে তো পদার্থ মানে কিন্তু চেয়ার টেবিল না। বাংলা ব্যাকরণে কি পদার্থ মানে চেয়ার টেবিল হবে না? তাহলে কি হবে, আমরা দেখি সন্ধি বিচ্ছেদটা করে ফেলি। তাহলে আকারটা আমরা বাদ দেবো, আকারটা বাদ দিয়ে আমরা ওই জায়গায় কী লিখবো, আমরা অ করব, তাহলে প আর এই দ লিখলাম, আর এখানে আমাদের আকারটা বাদ দিলাম, দিয়ে আমাদের অ কিন্তু চলে আসছে, কারণ দয়ের সাথে অ আছে। আর কি থাকলো, থয় রেপ থাকলো, কিন্তু আমরা যদি আকার মিলে এখানে অ হবে আর শুরুতে একটা অ হবে, তাহলে অটা আমরা এখানে লিখে দিলাম, তাহলে অর্থ। তার মানে পদ যোগ অর্থ, সেটা হচ্ছে পদার্থ। পদ মানে কি, পদ মানে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। বিভক্তি বিভক্তিযুক্ত শব্দকে কি বলা হয়, শব্দকে পদ বলে। তাহলে বিভক্তিযুক্ত শব্দের অর্থই হচ্ছে পদার্থ। তার মানে বাংলা ব্যাকরণে কিন্তু চেয়ার টেবিল না কিন্তু, ঠিক আছে? বাংলা ব্যাকরণ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দের যে অর্থ সেটাই হচ্ছে পদার্থ, অর্থাৎ পদের অর্থ, অর্থাৎ ব্যাকরণের যে পদ সেই পদটার অর্থ, অর্থাৎ এই যে কারো বিভক্তি পদ আছে না, তাহলে এই পদের অর্থই হচ্ছে পদার্থ। আশা করি চেয়ার টেবিল নয়, এটা অন্তত বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এভাবে আমরা এই যে চমৎকার বিশ্লেষণগুলো দিয়েছি, আমার মনে হয় না বাংলাদেশি কোনো বইয়ে এই বিশ্লেষণগুলো দেওয়া আছে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, এই পর্যন্ত কোনো বইয়ে এইভাবে প্রত্যেকটা শব্দের অর্থ ভেঙ্গে 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 ভেঙ্গে, এখন আমাদের দেখা দেখি কেউ যদি করে সেটা আলাদা বিষয়, ঠিক না? কিন্তু আমরা এই প্রথম কাজটা করলাম, যে আমাদের এই মাতৃভাষা বইটি আমরা এই চেষ্টা করেছি যে স্বাধীন মানে কি, আপনাকে স্বাধীন সন্ধি বিচ্ছেদ করতে হচ্ছে না, যে আপনাকে স্বযোগ অধীন শিখলেন, এবং স্ব শব্দের অর্থ কী এবং অধীন শব্দের অর্থ কী আপনাকে দিছি। স্ব মানে নিজ, অধীন মানে বশ, অর্থাৎ স্বাধীন মানে হচ্ছে নিজের বশে, এই যে নিজের বশে, নিজ স্বয়ং বশে বা নিজ বশে, নিজের বশে। পরাধীন মানে পরের বশে, পরের জায়গায় পর লিখলাম, বসের জায়গায় অধীন লিখলাম, ঠিক না? এই সহস্রাব্দ মানে কি, 1000 বছর, 1000-এর জায়গায় সহস্র লিখলাম, বছরের জায়গায় অব্দ লিখলাম। আপনি জানলেন যে অব্দ শব্দের অর্থ বছর। তাহলে প্রত্যেকটা জিনিসের আপনি প্রত্যেকটা অর্থ বের করতে পারেন। দাবানল, দাবযোগ অনল, অনল মানে আগুন, আপনি জানেন। দাব মানে কি, অরণ্য, তার মানে বনের মধ্যে যে আগুন সেটাই হচ্ছে দাবানল। বনের মধ্যে যে অটোমেটিকভাবে যে আগুনটা ধরে সেটাই হচ্ছে দাবানল। বিন্ধ্যাচল, বিন্দি অচল, অচল মানে পাহাড়, আর বিন্দে মানে বিন্দে নামক অচল, মানে বিন্দি নামক একটা পাহাড় রয়েছে, সেটা হচ্ছে মধ্য ভারতে অবস্থিত একটা পর্বতমালা বিশেষ।
চমৎকার বিষয়গুলো আমরা সাজিয়েছি। আচ্ছা, আর আরও যদি আমি ভালো করে শেখাতে চাই তাহলে তো আরও সময় লাগবে। আমি দেখেন, আমি যদি আপনাকে ব্যাখ্যা দেই, যদি বলি যে আমি ডিটেলস পড়াইতে চাই এবং আরও কিছু আপনাকে শেখাতে চাই, তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্য দিয়ে আপনাকে শিখতে হবে। যেমন দেখেন, আমি একটা দেই, যেমন শশাঙ্ক। শশাঙ্ক দেখেন, আমরা কিন্তু অনেকগুলো অর্থ জানতে পারি শশাঙ্ক। তা আমরা জানি যে আকারের জায়গায় কি হবে, অ হবে। তাহলে আকারটা অটো দিলেও তো অটোমেটিক শস থাকতেছে, তার মানে শয়ের সাথে তো অটোমেটিক অ আসতেছে, তাহলে আকারটা তো বাদ দিয়ে দিলাম। আর কি থাকলো, উময় ক। উময় ক দিলাম, কিন্তু আমাদের কাজ কি, আমাদের একটা কিন্তু স্বরবর্ণ নিয়ে আসতে হবে। এই যে স্বরবর্ণ নিয়ে আসলাম, তাহলে সহযোগ অঙ্ক শশাঙ্ক। এখন শশাঙ্ক মানে কি, শশাঙ্ক মানে, তার মানে হচ্ছে শস মানে কিন্তু চাঁদ। শস মানে কি, শস শব্দের অর্থ কিন্তু চাঁদ, চাঁদ। আর অঙ্ক মানে কি, অঙ্ক মানে কিন্তু গণিতের যে অঙ্ক সেই অঙ্ক নয়। এখানে এই অঙ্কটা শব্দের অর্থ হচ্ছে আঁকা বা চিহ্ন। চিহ্ন দিই, চিহ্ন, চিহ্ন দিই, চিহ্নটা রাইট হবে। তাহলে দেখেন, শশাঙ্ক মানে কি পাইলাম, শশাঙ্ক মানে আমরা খুব সহজভাবে শিখলাম, শশাঙ্ক মানে হচ্ছে কি, চাঁদ চিহ্ন, চাঁদ চিহ্ন। শশাঙ্ক মানে চাঁদ চিহ্ন, তার মানে শশাঙ্ক মানে চাঁদ চিহ্ন, তার মানে শশাঙ্ক শব্দের অর্থ কি হবে তাহলে, শশাঙ্ক শব্দের অর্থ হবে সস হইতে অঙ্ক যাহার, সস হইতে অঙ্ক যাহার। তাহলে দেখেন, শশাঙ্ক মানে হচ্ছে সস হইতে অঙ্ক, অঙ্ক মানে কি, চিহ্ন, চিহ্ন যাহার, বহুব্রীহি সমাস হয়ে গেল। আচ্ছা, যাই হোক, সেটা নিয়ে সমাজ নিয়ে আমি আলোচনা করতে চাই না, এখন বুঝবো না ওইভাবে। তাহলে আমি ব্যাখ্যাটা শুধু দিই, শশাঙ্ক মানে হচ্ছে সস অঙ্ক, তাহলে সস হচ্ছে মানে চাঁদ, আর অঙ্ক মানে হচ্ছে চিহ্ন। হুম তো অঙ্ক থেকে যেমন অঙ্কন আসে, অঙ্কন থেকে কি, অঙ্কন। যদি আপনি একটা দৈন্তান্ন লেখেন তাহলে অঙ্কন, আর অঙ্কন থেকে হয় আঁকা, অঙ্কন থেকে কি হয়, আঁকা। এই নটা উঠে গেল, ন এবং নাসিক্য বর্ণ উঠে গেলে চন্দ্রবিন্দু ব্যবহার হয়। এটা আমি বানান শুদ্ধিকরণে বলছি, যারা বানান শুদ্ধিকরণ ক্লাসটি করে দেখেন তাহলে এখানে এই জিনিসটা পাবেন, অর্থাৎ ধ্বনি ও বর্ণ প্রকরণও আপনি পাবেন এই ক্লাসটা। আচ্ছা, 1 বা 2 নাম্বার লেকচারে আপনি খুঁজলে পাবেন। তাহলে অঙ্কন থেকে আঁকা কীভাবে হলো, এটা তৎসম শব্দ, এটা তদ্ভব শব্দ। তাহলে দেখুন, আমরা শশাঙ্ক পাইলাম যে অঙ্ক, অঙ্ক মানে কি, অঙ্ক মানে চিহ্ন। হুম তাহলে অঙ্ক মানে চিহ্ন বা রেখা। আর শস মানে চাঁদ, শশাঙ্ক মানে হচ্ছে সর হইতে অঙ্ক চিহ্ন যাহার। আর আরেকটা চমৎকার তথ্য আমরা দিয়ে দিই এই অঙ্ক দিয়ে, অঙ্কর সাথে যদি আপনি এই দেখেন, অঙ্কর সাথে এই অঙ্ক লিখলাম, অঙ্ক মানে তো আপনি বুঝলেন, অঙ্ক মানে হচ্ছে চিহ্ন। অঙ্কর সাথে যদি আপনি লক্ষ্মী শব্দটা লেখেন, লক্ষ্মী, অঙ্ক লক্ষ্মী, এর মানে কি হবে জানেন? হুম এর মানে হবে, এর মানে হবে যে অঙ্কলক্ষ্মী মানে হবে স্ত্রী, স্ত্রী হবে, বা পত্নী, পত্নী, অর্থাৎ অর্ধাঙ্গিনী। তাহলে অঙ্কলক্ষ্মী মানে হচ্ছে স্ত্রী বা পত্নী। এটার একটা চমৎকার ব্যাখ্যা আছে, আমি কোনো একদিন এটা নিয়ে ব্যাখ্যা করব যে অঙ্কর সাথে লক্ষ্মী যুক্ত হলে কিভাবে স্ত্রী অর্থ হয় এবং পত্নী অর্থে ব্যবহার হয়। আমি এটা সমার্থক শব্দ নিয়ে তো আমি কোনো একদিন আলোচনা করব, শুধু অনেকগুলো সমার্থক শব্দ নিয়ে আলোচনা করব। সেদিন আমি বিশ্লেষণ করে দেব যে সমার্থক শব্দ কিভাবে পড়তে হয়। হুম আচ্ছা, আমরা কিছু ক্লাস আগে এগিয়ে যাই, তাহলে আমরা এই ক্লাসগুলো আমাদের করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখুন, এখন সন্ধি বিচ্ছেদ আপনার জন্য কিন্তু সহজ। নবান্ন, আমরা জানি আকারের জায়গায় কী হবে, অযোগ অ, অযোগ অ। তাহলে অযোগ অ কোথায় আছে, এখানে তো অযোগ অ নাই, এই যে এখানে আছে। নবযোগন্য এখানে আছে, এখানে নাই, এখানে নবীন যোগন্য আছে, কিন্তু নবান্ন জায়গায় আমাদের শুধু আকারটা উঠে গিয়ে যা আছে তাই হবে। নবান্ন জায়গায় আমাদের আকারটা উঠে যা আছে তাই আছে, আর ওই পাশে অন্য হবে। এই স্বাধীন, আমরা জানি আকারটার জায়গায় কী হবে, আকারটা উঠে গিয়ে যা আছে তাই হবে, আকারটা উঠে দিয়ে স আছে কোথায়, যে স। হুম আর কি হবে, আর হচ্ছে অধীন হবে। তো অধীন বানানটা তো ভুল, তাহলে এটা রাইট, এটা ভুল, তাহলে এইখানে অধীন বানানটা এটা রাইট হবে। আশা করি এইভাবে আপনি প্রত্যেকটা এমসিকিউ এখন পারবেন। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে, এটা মন্ত্রণালয় বিভাগ অফিস সহকারী পরীক্ষা আসছে, এইগুলোই পরীক্ষা আসে, জাস্ট আপনি এখন দেখবেন। শশাঙ্ক, হুম শশাঙ্ক, সহযোগ অঙ্ক কোথায় আছে, এই যে শশাঙ্ক, শশাঙ্ক হচ্ছে চাঁদ চিহ্ন, সহযোগ অঙ্ক, সস মানে চন্দ্র, অঙ্ক মানে চিহ্ন, সমস্ত ব্যাখ্যাগুলো দিয়ে দিছি। বুঝতে পেরেছেন তো যে এটা কি অসাধারণ একটা বই আমরা বাজারে নিয়ে আসছি, যে প্রত্যেকটা জিনিসের আপনি ব্যাখ্যা পাচ্ছেন। আর চমৎকারভাবে সেই বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আমরা আলোচনাও করতেছি। হুম
যারা আমাদের 60টা লেকচার থাকবেন আমাদের সাথে, আশা করি 60টা লেকচারের মাধ্যমে বাংলা ব্যাকরণ আর কখনো আপনার অসুবিধা হবে না। আর এই বইটা তো আপনার হাতে রয়েছে। আপনাকে যখন আমি প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে দিচ্ছি, আমার মনে হয় না এই পৃষ্ঠাটা যদি আপনি 2-1 বার রিডিংও পড়েন পরবর্তীতে, ওই পৃষ্ঠাটা কখনো ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা জিনিসেরই আপনার এইভাবে ব্যাখ্যা রয়েছে, প্রত্যেকটা এমসিকিউ আপনার পারার কথা। আরেকটা রুল হচ্ছে আ যদি থাকে, আয়ের জায়গায় অ যোগ আ হয়, এটা একটা রুল। আয়ের জায়গায় কি অ যোগ আ, তখন আপনি এইভাবে করবেন। দেখেন, এই যে দেখেন, জলাশয় কি করলেন, জলাশয়, তাহলে জলের স্থান, তাহলে কীভাবে হলো, জলের জায়গায় কী হবে, তাহলে আমরা আকারের জায়গায় অ লিখব আর এই পাশে আশয় লিখব। আমরা জানি, আমি একটু ব্যাখ্যা দিই এখানে, জলাশয় আমাদের কাজটা কী ছিল, জলাশয়। আচ্ছা, জলাশয় মানে কি আমাদের অটোমেটিক, আকারের জায়গায় কী হবে, আকারের জায়গায় আমার এবার হচ্ছে প্রথমে আমরা অ নিয়ে আসবো, তারপর আ নিয়ে আসবো। এই তো আমাদের রুলটা। এবার প্রথমে ছিল অ যোগ অ, এবার কিন্তু আমরা করব আ কেটে আমরা কি করব, অ যোগ আ করব। তাহলে আমরা আকারটা কেটে আমরা অটোমেটিক জানি আকারটা বাদ দিলে আমাদের যে ব্যঞ্জন বর্ণটা আছে তার মধ্যে লুপ্ত থাকবে, আর কি থাকলো, শয়, শয়। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে পরপদে আমাদের এবার আ আনতে হবে, তো আটা আকারটা আমরা এখানে বসে দিলাম আশয়। তাহলে জলাশয় মানে কি এখন জানলেন, জল মানে তো জানেন জল, জলই। আর আশয় মানে হচ্ছে স্থান, অর্থাৎ জলের স্থান। পুকুরকে বলা হয় জলাশয়, ঠিক না? অর্থাৎ পুকুর কি করে, সে জল ধারণ করে থাকে, ঠিক না, আশ্রয় করে, জলকে যে আশ্রয় দেয় সেইটা হচ্ছে জলাশয়। জলকে যে আশ্রয় দেয় সেটা না, সেটাই হচ্ছে জলাশয়। এই দশানন, আমরা কিছুক্ষণ আগে শিখছি দশানন। দশানন মানে কি, 10 আনন, 10-এর জায়গায় 10 লিখলাম। আর কি আকারের জায়গায় কি, আকারের জায়গায় আমরা কি 10 লিখবো, কারণ আকার উঠে গেলে আমরা ব্যঞ্জন বর্ণ পাবো, ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে। আর থাকলো আনন, আননটা আমরা এখানে লিখলাম। আনন মানে মুখ আমরা দিছি, 10 মানে তো 10, তাহলে 10টা মুখ। চন্দ্রানন মানে চাঁদের মতো মুখ। দশানন মানে হচ্ছে 10টা মুখ, আর চন্দ্রাসন মানে হচ্ছে চাঁদের মুখ, চাঁদের মতো মুখ। এই তো আমরা এইভাবে চমৎকারভাবে 105 নম্বর পৃষ্ঠাটা এইভাবে সাজিয়েছি। আপনি অবাক হয়ে যাবেন যে প্রত্যেকটা পৃষ্ঠা কত চমৎকারভাবে আমরা এইভাবে সাজিয়েছি। আচ্ছা আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। প্রত্যেকটা পৃষ্ঠা ধরে ধরে এভাবে শেখানো হবে। আপনারা যারা এখনও ভর্তি হননি বাংলা কোর্সে, তারা দ্রুত ভর্তি হয়ে যান, কারণ এই ক্লাসগুলো আর আমরা ফ্রিতে নেব না। আমাদের 10টা পর্যন্ত নেওয়ার কথা ছিল, আজকে আমরা 12 পর্যন্ত নিচ্ছি, কালকে 13 পর্যন্ত। কালকে আমাদের ক্লাস হয়ে আমাদের সমস্ত ক্লাস হবে, আমাদের সমস্ত বাংলা ক্লাসগুলো আমাদের কোথায় হবে, আমাদের ওই যে আমাদের যে সিক্রেট গ্রুপ আছে সেখানে হবে। যারা যুক্ত হতে পারেনি তারা যুক্ত হয়ে নেবেন। আমাদের কিন্তু কালকে ক্লাস হওয়ার পরে আমি কালকে সন্ধ্যে ক্লাস নেব, কালকে সন্ধ্যে ক্লাস নেওয়ার পরে আমরা কিন্তু গ্রুপে ক্লাস নেব, এতটুকু মনে রাখেন। আচ্ছা, যারা এখনও যুক্ত হতে পারেন নাই তারা যুক্ত হয়ে নেবেন, আর যারা ভর্তি হননি তারাও ভর্তি হয়ে নেবেন। আর ইংলিশ ক্লাস আমাদের কয়টা হয়েছে, ওই ইংলিশ ক্লাস মনে হয় আর 4-5টা আমরা নিব। আচ্ছা, ইয়াসমিন, নীলুফা ইয়াসমিন লিখছে আমার সাথে দেখা করার জন্য রংপুরে আসছে। আচ্ছা, আমি সেদিন ছিলাম না, আমি একটু গ্রামের বাসায় গেছিলাম, এই কারণে দেখা হয়নি। আচ্ছা, আমি শুনছিলাম যে আপনি আসছেন। অফিসের ম্যাডামটা আমাকে বলছে যে আপনার কথা বলছে, নীলুফা ইয়াসমিন আসছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি এরপরে কখনো যদি রংপুর আসেন যোগাযোগ করে আসেন, তাহলে দেখা হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আমরা এভাবে অসংখ্য শব্দের অর্থ দিয়ে দিয়ে পড়াইছি। আমি দেখেন এই সত্যাগ্রহটা নিয়ে একটু আলোচনা করি। সত্যাগ্রহ, তাহলে আমরা জানি সত্যাগ্রহ আমরা শিখব এইভাবে। তাহলে সত্য যোগ আগ্রহ, সত্য নিয়ে যার আগ্রহ থাকে সেটাই তো হচ্ছে সত্যাগ্রহ না। আচ্ছা, তাহলে সত্য যোগ আগ্রহ, তাহলে এখানে অ পাইলাম আর আকার কাটে, আর এখানে আ আছে, তাহলে আমরা অযোগ আ, এই প্রত্যেকটা যে সূত্রগুলো আ মিলে কি অযোগ আ হয়, প্রত্যেকটা সূত্র, এই সূত্রের মধ্যে যতগুলো আছে সবগুলো একসাথে দিয়েছি, দিয়ে প্রত্যেকটার ব্যাখ্যা দিয়েছি। সত্য, সত্য প্রতিষ্ঠার যে আগ্রহ, সত্য যোগ আগ্রহ। আগ্রহ মানে আমরা জানি ঝোঁক, আমাদের যেমন এখনকার ছেলেমেয়ের ফেসবুকের প্রতি খুব ঝোঁক, ঠিক না? তাহলে এই জন্য সত্যাগ্রহ মানে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন বা ধর্মঘট, এটা সত্যাগ্রহটা, এটা আমরা জানি। সত্যাগ্রহ হচ্ছে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন বা ধর্মঘট। আশা করি বুঝতে পেরেছেন। তো যাই হোক, তাহলে আপনারা একটু পড়ে নেবেন, প্রত্যেকটা পৃষ্ঠা পড়ে নেবেন, আমার এমসিকিউগুলো তারপর পড়ে নেবেন। এই রত্নাকর, আপনি যদি রত্নাকর মানে না বুঝেন
তার মানে কিন্তু রত্নাকর তখন শব্দের অর্থ যদি না বুঝেন তাহলে পড়ে কিন্তু মুখস্থ রত্নযোগ আকর রত্নযোগ আকর, কিন্তু রত্নযোগ আকর মানে কি আপনি যদি বুঝেন যে না রত্নাকর আমি মুখস্থ করব না, আমি রত্নাকর যদি আমি পড়ি তাহলে আমাদের হচ্ছে কি, তাহলে রত্ন আমরা শিখতে পাচ্ছি যে এখানে আকারটা কেটে দিলেই আমাদের কি যা আছে তাই থাকবে রত্ন আর হচ্ছে আকর। আকর মানে কিন্তু খনি, আকর মানে কি খনি, তাহলে রত্নাকর মানে হচ্ছে রত্নের খনি, এই রত্নের খনি, রত্নের খনিকে রত্নাকর বলা হয়। তাহলে দেখছেন প্রত্যেকটা জিনিস এইভাবে কত সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রত্যেকটা জিনিসের আপনাকে এই যে রত্নাকর ব্যাখ্যা দেওয়া হয়েছে। প্রশ্নাবলী প্রশ্নের সমষ্টি, প্রশ্নাবলী আমরা বলি, কিন্তু আমরা কি কখনো জানি যে আবলী মানে সমষ্টি? তাহলে আজকে শিখলাম যে আবলী মানে সমষ্টি, তাহলে প্রশ্নের সমষ্টিকে বলা হয় প্রশ্নাবলী। তো আশা করি এভাবে। আচ্ছা, তখন তো ওই যে আপনি অর্থ জানতেছেন, অর্থ জানলেই তো আপনি বুঝতে পারতেছেন। এখন দেখেন আপনাকে বোঝাই এই যে কে কথা এই কথাটা লিখছে। আচ্ছা আচ্ছা, জামিল সাহেব লিখছে। জামিল সাহেব আপনাকে একটু ব্যাখ্যা দিই। ধরেন আপনাকে আমি রত্নাকর দিলাম, রত্নাকর। আচ্ছা আপনি এখন দেখেন, আপনি দুইটা রত্ন ঘাটেন, রত্ন যোগ অকর, এটা একটা রুল আমরা শিখছি, আরেকটা শিখছি রত্ন যোগ আকর। আকর বলেন রত্নের অর্থ দুই জায়গাতে আছে, কিন্তু অকরের কোনো অর্থ আছে নাই, আকরের অর্থ আছে। আকর মানে হচ্ছে খনি, তার মানে আপনাকে অর্থ জানতেই হচ্ছে। আমি তো ওটা বলছি যে রুল মুখস্থ করে কোনো লাভ নেই, যতক্ষণ পর্যন্ত আপনি শব্দার্থ ভালো শিখবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ভালো স্টুডেন্ট কখনোই নন। তাহলে আপনি বলেন অকর হবে না আকর হবে, যখন আপনি জানবেন যে আকর মানে খনি, অকর মানে কোনো কিছুই অর্থ নেই, তখন আপনি অটোমেটিক এটা দেখাবেন। কখন কোনটা হবে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা আর দেই আমি, তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি দিলাম যে কি দশানন, দশানন। আচ্ছা 10 যোগ অনন, এটা একটা আমরা শিখছি। আবার একটা দেখছি 10 যোগ আনন, এটা শিখছি। এখন বলেন অনন মানে কোনো অর্থ আছে? অনন মানে মুখ না আনন মানে মুখ? অবশ্যই আনন মানে মুখ, অনন মানে তো অর্থ নেই। তাহলে 10টা মুখ যার সেটাই তো দশানন। তার মানে কোনটা কখন হবে আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ অর্থ আপনাকে জানতে হবে, শব্দের অর্থ যখন আপনি জানবেন। এভাবে আমাদের মাতৃভাষা বইয়ে 107 পৃষ্ঠা পর্যন্ত আপনারা পড়ে নেবেন। 107 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়ে নেবেন। কালকে আগামীকাল আমাদের সন্ধি নিয়ে কথা হবে। কালকে আমাদের লাস্ট ক্লাস হচ্ছে আমাদের পেজে, এরপর আমাদের কোনো ক্লাস পেজে হবে না। এই আমাদের বাংলা ক্লাস, ইংলিশ এবং সাধারণ জ্ঞান ক্লাস হবে 10টা পর্যন্ত। তাহলে আমাদের আগামীকাল আমাদের সর্বশেষ ক্লাস, সবাই উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা জামিল সাহেব বুঝতে পেরেছে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে শুভরাত্রি। আচ্ছা কোনো কিছু জানতে চাইলে একটু বলেন, আমি কয়েকটা কমেন্ট পড়ি, নাহলে আবার অনেকে বলবে যে স্যার কমেন্ট পড়ে না। আচ্ছা আচ্ছা আসলে যেমন বলছে স্যার কমেন্ট পড়েন না কেন, আমি কমেন্টও পড়ি, কারণ মানে এখানে দুইটা কাজ করতে হয় জামান সাহেব, কারণ আমাকে পড়াইতে হয় আবার কমেন্টও পড়তে হয়। এখন কমেন্ট যদি বেশি পড়ি তাহলে আমার পড়ানো হবে না। আর 1 ঘন্টার উপর বেশি ক্লাস নিলে আপনাদের আবার ধৈর্যও থাকে না। এই জন্য ক্লাসটা আমি 1 ঘন্টার মধ্যে নেই, এর মধ্যে আবার 5 মিনিটের মধ্যে কমেন্ট পড়ি। এখন যদি আমি কমেন্ট বেশি পড়ি তাহলে ক্লাসটা হয়ে যাবে কমে যাবে, তখন আমাদের ক্লাসটা শেষ করতে দেরি হয়ে যাবে। এই কারণে আমি সাধ্য মতো অবশ্যই আমি কমেন্ট পড়ি। আচ্ছা স্যার আমি ইংলিশ বইটা কি নাই, আর সব বই নিয়েছি, ইংলিশ বইটার প্রাইস কত? ইংলিশ বইটার প্রাইস হচ্ছে 400 টাকা। আচ্ছা 400 টাকা, 400 টাকা দিয়ে আপনি ইংলিশ কোড বইটা পেয়ে যাবেন। অনল মানে আগুন, তার পূর্বপদের অর্থ মিলে না। আচ্ছা মিলে না কেন, কেন মিলে না দেখি, কোথায় মিলে না, কোথায় আগুন পড়াইছি আমি? এই আগুন নিয়ে যে কারবার চলতেছে, এই আগুন নিয়ে আবার আলোচনা। আচ্ছা কোথায় আগুন পড়াইছি, কোথায় আগুন পড়াইলাম, কোনটা আগুন পড়াইছি একটু বলো তো। শশাঙ্ক, ওই দাবানল, এই দাবানল কেন মিলে না দেখো, দাবানল, তাহলে দা বা নল, তাহলে দাফ যোগ অনল, অবশ্যই মিলছে। অনল মানে আগুন, দাব মানে অরণ্য, বনে আগুন লাগছে। ওই দাবানল হচ্ছে ওই অনেক সময় বলতে কি শুকনো বনের যে শুকনো পাতাগুলো আছে বা শুকনো ডালগুলো আছে, সেটা ঘর্ষণ লাগতে লাগতে আগুন লেগে যায়,
অর্থাৎ মানে এমন এক অবস্থা যেখানে আগুন ছাড়াই মানে এত শুকনা কাঠ থাকে, এই শুকনো কাঠের ঘর্ষণে ঘর্ষণে আগুন জ্বলে যায়। তার মানে এখানে অবশ্যই বুঝতে পারতেছেন আগুন ছাড়াই যে আগুন জ্বলে, সেখানে তাহলে কি হবে, সেখানে তো মানে সারকার হয়ে যাবে দ্রুততার সাথে। হুম। আচ্ছা, 2 ঘন্টা হলে ভালো লাগে, ঠিক আছে। তাহলে আমি আপনার যেমন বলছি 2 ঘন্টা, তাহলে তো আমি 2 ঘন্টা নিলে হ্যাঁ আমি অনেক ব্যাখ্যা দিতে পাবো, সময় নিয়ে নিয়ে ক্লাস নিতে পাবো। কিন্তু অনেকেরই থাকবে না, এই দেখা যাবে যে ক্লাস আমরা শুরু করলাম 50 জন, এই এখন দেখেন আছে 20 জন। এই আপনার 1 ঘন্টা ক্লাস করে না এরা ঠিক মতো, তাহলে আমরা 50 জন শুরু করলাম না, তাহলে 20 জন হয়ে গেছেন। আর লাইভে ক্লাস অনেকজন না করলে তখন ভালো লাগে না, এই কারণে আমি চেষ্টা করি যে কমেন্টগুলো শেষে পড়ানোর, শেষে মানে বলার। আচ্ছা, 107 নম্বরের রুলগুলো বলে নিই, টোটাল ওই একইভাবে, তো একইভাবে আপনাকে কেন বলবো ওগুলো, দেখেন আপনি নিজে নিজে পারার কথা না আপনার 107। দেখেন আমি তো দেখে দিলাম আপনাকে, এখন বইটা কেন আপনাকে দিছি আমি, আপনি এটা করবেন এখন। দেখেন 107 নম্বরটাকে বলে দিই, একই জিনিস। আচ্ছা, এখন কি হবে এখানে, এখানে হবে এই যে দেখেন, এখন এখানে মিলে হবে, এই যে দেখেন দিছে, এই যে মিলে দুইটাই হবে এখন। আচ্ছা, তাহলে মিলে হবে, দেখেন তাহলে মিলে আমাদের এবার দুইটাতে নিতে হবে, প্রথমে নিতে হবে, পরেও নিতে হবে। এর আগে ছিল অথবা 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 এবার দুইটাই নিব। যেমন কিভাবে, যেমন দেখেন আমরা কারাগার দিই, কারাগার, কারাগার, হুম, কারাগার। তাহলে কারাগার, তাহলে কার, কার শব্দের অর্থ আছে নেই, কারা শব্দের অর্থ, আর হচ্ছে আগার। তাহলে আগার মানে কি, আগার মানে ঘর, আর কারা মানে তো বন্দি, কয়েদিখানা, ঠিক না? তাহলে এই যে কারাগার, তাহলে কারা যোগ আগার, কারা যোগ আগার কারাগার, কারা যোগ আগার কারাগার। তাহলে এই যে চমৎকারভাবে আমরা শিখে ফেললাম যে প্লাস মিলে হয়, এবং প্রত্যেকটার অর্থ দোয়াই আছে। তাহলে এগুলো আমি কেন বোঝাবো টোটন বলেন, এগুলো তো দোয়াই আছে। রূপালী, এখন রূপালী মানে আপনি বুঝেন না, কিন্তু এখন এখানে আপনাকে এমন করে ব্যাখ্যা দেওয়া হয়েছে রূপালী, দেখেন রূপ পা যোগ আলী, আলী মানে কি, আলী মানে হচ্ছে সদৃশ্য, সদৃশ্য, অর্থাৎ রূপার মতো সদৃশ্য, মানে রূপার মতো রং যার, সেটাই হচ্ছে রূপালী। তাহলে রূপালী অনেকের নাম আছে না, রূপালী সোনালী, রূপালী সোনালী মানে নাম রাখছে, সেটা মানে কি রূপার সদৃশ, আর সোনার সদৃশ, সোনার মতো সদৃশ যেটা সোনালী, আর রূপার মতো সদৃশ সেটা সোনালী। এখন আপনি কেন সন্ধি বিচ্ছেদ পাবেন না, তাহলে এই যে মিলে হয়েছে, এই প্লাস সমান কি হয়েছে, এই যে রূপালী, রূপালী, রূপালী মানে কি সোনার মতো রং, রূপালী মানে কি রূপার মতো রং, সোনালী মানে সোনার মতো রং, এই তো। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আপনারা, আমি তো ক্লাস শেষ করে দেই, আর ক্লাসগুলো শেষ হোক, তারপর আমরা রিভিশন ক্লাসগুলো বেশি করে নেব। দরকার হলে আমরা দেখা গেলো যে আমরা সন্ধি নিচ্ছি এখন 3 দিন, আমরা দেখা গেলো যে সন্ধি শেষ করার পরে পরবর্তীতে যখন আমরা সন্ধি আবার পড়াবো, একদিনে তখন সন্ধি নিয়ে কথা বলবো, তখন সন্ধির আরও অনেক ইনফরমেশন দেবো এবং অনেক তথ্য জানাবো। প্রচুর তথ্য আমাদের জানতে হবে। ভালো স্টুডেন্ট মানেই হচ্ছে কিন্তু, ভালো স্টুডেন্ট মানে কিন্তু মুখস্থ করা স্টুডেন্ট নয়, কম জানা স্টুডেন্ট নয়। ভালো স্টুডেন্ট মানে চাকরি পাওয়া স্টুডেন্ট নয়। ভালো স্টুডেন্ট মানে তার জ্ঞান অর্জন হবে, জ্ঞানের মাধ্যমে সে চাকরি পেয়েছে, এবং সে চাকরি পাওয়ার পিছনে তার যে সার্থকতা সে তখন বুঝতে পারবে। আর প্রশ্ন পাওয়া স্টুডেন্ট আর মুখস্থ করা স্টুডেন্ট কোনো কিছু বললে সে পারে না। হুম এই কারণে আমরা চেষ্টা করব যে বুঝে বুঝে শেখানোর। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন কি বলছে, ফজলুল হক, এখন ভর্তি হতে কত টাকা লাগবে? এখন আপনি যদি 3টা সাবজেক্ট ভর্তি হতে চান, তাহলে আপনাকে 400 টাকা দিলেই হবে। 400 টাকা দিলে আপনি 3টা সাবজেক্ট পড়তে পাবেন। এটা যেহেতু আমরা কালকে লাইভ ক্লাস নেব, নিয়ে শেষ করব, কালকের মধ্যে যে আপনি ভর্তি হতে পারেন 400 টাকায় ভর্তি হতে পারবেন। এরপরে কিন্তু আপনাকে একটা সাবজেক্ট পড়তে 500 টাকা করে লাগবে, বাংলা 500 টাকা লাগবে, ইংরেজি 500 লাগবে, সাধারণ জ্ঞান 500 লাগবে। এখন আপনি 1500 টাকার কোর্সটা 400 টাকায় ভর্তি হতে পারবেন, তবে কালকের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ কালকে আপনি ক্লাস করবেন, ক্লাস করার পর যদি আপনার ভালো লাগে, কালকে আপনি টাকা বিকাশে পাঠিয়ে দিন। আবার টোটন একে, স্যার কখন বুঝবো, অবাক হবে কখন, অর্থ জানতে হবে। আমি তো এতক্ষণ এই অর্থর জন্যই তো এতক্ষণ পড়াইলাম, নাহলে তো আমি সন্ধি বিচ্ছেদ এই রুলটা কখনোই শেষ করে দিতাম। আপনি দেখেন, এখন আপনি মিলাবেন এইভাবে অর্থ,
আপনি মিলাবেন, আপনাকে অর্থ জানতে হবে না। এখন দেখেন আপনি মিলান, আমি একটা কথা, এই যে দেখেন বিদ্যালয়টা দেখি, তাহলে বিদ্যালয় আপনি তিনটাই মিলান, বিদ্যালয়। এখন দেখেন বিদ্য যোগ আলো একবার মিলাইলেন, গেল। আবার দেখেন বিদ্য যোগ অলয় একবার মিলাইলেন। আচ্ছা, এবার লেখেন বিদ্যা যোগ আলয় একবার মিলাইলেন। এবার দেখেন প্রত্যেকটা রুলে খাটাইছি, অ যোগ আ মিলাইছি, অ যোগ অ দিছি, আর আ যোগ আ দিছি। কোনটা রাইট? আপনি কেন বিদ্য যোগ অলয়, বিদ্য আলয়ের অর্থ আছে কিন্তু বিদ্যুর অর্থ আছে নাই। এখানে বিদ্যুর অর্থ নাই, অলয়ের অর্থ নেই, কিন্তু বিদ্যারও অর্থ আছে, আলয়ের অর্থ আছে। দুইটাই বিশেষ্য পদ, দুইটাই বিশেষ্য পদ, বিশেষের মধ্যে সন্ধি বিচ্ছেদ হয়। তাহলে এইটাই হবে। আশা করি টোটেন বুঝতে পেরেছেন যে অর্থ তো জানতেই হবে। অর্থ জানলে আপনি সমার্থক শব্দ পাবেন, সমার্থক শব্দ পারলে আপনি এক মার্ক বেশি পাবেন। এবং কেউ যদি বলে যে কোনো প্রশ্নের যদি আপনাকে বলে যে এটা মানে কি, তখন আপনি যে এগুলো পারলে তখন পাবেন। এখন আপনাকে যদি বলে যে কি ছাত্রাবাস মানে কি, আপনি বলতে পারবেন না। যখন বুঝবেন যে ছাত্র যোগ আবাস, ছাত্র আর আবাস মানে ঘর বা বাসস্থান, ও ছাত্ররা যেখানে থাকে সেটা হচ্ছে ছাত্রাবাস। অর্থ জানলে তখন আপনি পাচ্ছেন না। এখন দেখেন ছাত্রাবাসের সন্ধি বিচ্ছেদ করেন, আপনাকে ওই অন্য রুলগুলো দিয়ে হবে? জীবনও হবে না, জীবনও হবে না। কেন হবে না? দেখেন ছাত্রাবাস, আমরা প্রথম রুলটা যদি বলি তাহলে হবে ছাত্র যোগ অবাস, ওকে। দ্বিতীয় রুলটা যদি হয় তাহলে ছাত্র যোগ আবাস, আচ্ছা। তৃতীয় রুলটা যদি হয় ছাত্রা যোগ আবাস, আবাস। তাহলে কোনটা হবে? ছাত্রা যোগ আবাস, এটার কোনো ছাত্রার অর্থ আছে? নাই। আবাসের অর্থ আছে, ছাত্রর অর্থ আছে, কিন্তু আবাসের অর্থ আছে। ছাত্র যোগ আবাস, এটা দুইটারই অর্থ আছে, তার মানে এটা রাইট। এটির জন্য তো অর্থ জানতে হবে। আজকে এই পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ।